যা লৌকিক নয় তাই অলৌকিক, এবং সেই অলৌকিকের শিহরণ স্পর্শে মানুষ চিরকাল রোমাঞ্চিত হয়ে উঠেছে। আজকের গল্প রতন গোসাইয়ের পুকুর। আশা করি সেই অলৌকিক জগতের মধ্যেই আমাদের শ্রোতাদেরকে নিয়ে যেতে পারবে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন এবং রোমাঞ্চিত হন। এক পা করে হেঁটে বাড়ির দিকে ফিরছিল জগাই। তার পিঠের জালতিতে বেশ কয়েকটা বড় মাছ লাফালাফি করছে। মাছ পাওয়ার জন্য জগাইয়ের মনটা একটু ভালোই ছিল। একটা বড় সাইজের মাছ কাল সকালে ঝালঝাল করে রান্না করে খাওয়ার কথা সে ভেবেই রেখেছে। বাকি মাছগুলো বিক্রি করতে হবে হাটে গিয়ে। কাল শুক্রবারের হাট বসবে, সেখানে গিয়ে মাছগুলো বুঝতে পারলে বেশ ভালো দামে বিক্রি করা যাবে। আর এমন করে যদি প্রতিদিন ভালো মাছ ওঠে তাহলে বেশ কিছু টাকা তার হাতে জমে আসবে। বউ অনেকদিন ধরেই একটা সোনার নাকছাবির জন্য বলছিল, কিন্তু গরিব জেলে জগায়ের সে সাধ্যি কই, সেটা বউ বোঝে। তাই মনের ইচ্ছাটা মনেই চাপা দিয়ে রাখে। মাঝে মাঝে মনের ইচ্ছেগুলো মুখ ফুটে বাইরে বেরিয়ে আসে, তবে কখনোই জগাইকে সোজাসুজি কিছু বলতে পারে না। বউটা সত্যিই কিছু মুখ ফুটে কখনো চায় না। কখনো সখনো বলে, দেখেছ ওই হরি ঘোষালের বউ কেমন একটা সুন্দর শাড়ি কিনেছে, ওরকম একটা শাড়ি আমি পরলে কেমন লাগতো দেখতে। জগাই মুখ ফুটে কিছু বলতে পারে না, খালি মাথা নাড়ে। তার মাঝে মাঝে মনে হয় যদি পৃথিবীর সমস্ত সুখ কিনে এনে দেওয়ার মতো তার ক্ষমতা থাকতো, তাহলে তার বউয়ের মুখ ফুটে না কথাগুলো সে সবই রাখত। আর তাই সেসব কথা ভাবতে ভাবতে আজ রাতের বেলা জাল নিয়ে রতন গোসাইয়ের পুকুরে মাছ ধরতে গিয়েছিল। রতন গোসাই এই গ্রামের বেশ বিত্তবান মানুষদের মধ্যে একজন ছিলেন। কথাটা এই জন্য বলা কারণ মাসখানেক আগে রতন গোসাই মারা গেছেন। সত্যি বলতে মারা গেছে না বেঁচে আছে তা কেউ জানে না। তবে রতন গোসাই বেশ কিছুদিন হলো কোথায় যেন হারিয়ে গেছে। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও আসলে তা সত্যি। রতন গোসাইয়ের বাড়ির পেছনে তার পুকুরটা। তবে রতন গোসাইয়ের বাড়িটা গ্রামের শেষের দিকে হওয়ায় তার পুকুরটার পর থেকে শুরু হয়েছে ফাঁকা জমি আর জঙ্গল। রতন গোসাই বেঁচে থাকতে কাউকে মাছ ধরতে দিত না। তাই রতন গোসাই হারিয়ে যাওয়ার পরে জগাই ঠিক করেছিল তার পুকুরে মাছ ধরবে। আর আজ সেটাই হলো। কিন্তু কপাল ভালো জগাইয়ের, প্রথম দিনেই যে এত মাছ পাওয়া যাবে তা জগাই ভাবতেই পারেনি। তাই মনে মনে বেশ খুশি হয়েছিল। এমনকি আরও একবার যে মাছ ধরতে যাওয়া যাবে সেটাও ভেবে রেখেছিল। মাছগুলো নিয়ে বাড়ি ফিরে এসে দেখলো বউ ঘুমোচ্ছে। বউকে আর ডেকে তুলল না। তার বদলে মাছগুলো বাড়ির পেছনে একটা বড় জলের জায়গার মধ্যে জিয়ে রেখে দিল। কাল সকালে উঠে সেগুলো নিয়ে যাওয়া যাবে। আর যে মাছটা খাওয়ার জন্য রেখেছে সেটা এনে রাখলো ঘরের ভেতরে একটা ছোট্ট বালতিতে। তারপর জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বউয়ের পাশে বিছানায় শুয়ে পড়ল জগাই। তার পায়ের কাছে সামান্য একটা যন্ত্রণা করছিল। বোধহয় পুকুরের পাড়ে মাছ ধরার সময় কিছু একটা ফুটেছে। শুয়ে শুয়ে কালকের কথা ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়েই পড়ল জগাই। পায়ের ব্যথাটা কিন্তু ভাবালো তাকে, সামান্য ভোগালো। আসল সমস্যাটা শুরু হলো কিন্তু ঘুমানোর পরে সকালে জগাইয়ের বউ ঘুম থেকে উঠে দেখলো জগাই পাশে ঘুমাচ্ছে। সে তাকে না ডেকে নিজের মতো ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করতে লাগলো। তারপর এক সময় যখন অনেক বেলা হয়ে গেছে তখনও জগাই ঘুম থেকে উঠছে না, তখন কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো তার স্ত্রীর। ঘরে এসে জগাইয়ের গায়ের ওপর একবার হাত রেখেই সে ভয়ে চিৎকার করে উঠল। জগাইয়ের গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, যেন বেশ অনেক রাত্রের দিকেই জগাই মরে কাঠ হয়েছে। আর এই সকালে তার শরীরটা ঠান্ডা মতো হয়ে গেছে। একটা চিৎকার করে জগাইয়ের বউ ঝিমলি
ঘরের একপাশে ছিটকে গিয়ে পড়ল। তারপর ভয় আতঙ্কে চিৎকার করতে করতে ঘরের খোলা দরজার দিয়ে বাইরে বেরিয়ে পাশের বাড়ির গোপালের বাড়িতে গিয়ে চিৎকার করে অসংলগ্নভাবে বলতে লাগলো, জগাই জগাই বিছানায় মরে কাঠ হয়ে গেছে। এদিকে বিছানার ওপর শুয়ে জগাইয়ের দুটো চোখ বন্ধ, দুটো হাত বুকের ওপরে রাখা, আর এভাবেই জগাই কখন যেন মরে গেছে। তার গোটা শরীর সামান্য নীল হয়ে গেছে। জগাইয়ের অদ্ভুতভাবে মারা যাওয়ার ব্যাপারটা ক্রমে গ্রামের সবার মধ্যে ছড়িয়ে পড়ল। জগাইয়ের বউ কাঁদতে কাঁদতে এক সময় পাথরের মূর্তির মতো বাড়ির উঠোনের একপাশে বসে রইল। জগাইয়ের মৃতদেহটা বাড়ির সামনে বার করে আনা হলো। তারপর এক সময় কাঠের মাচা তৈরি করে সেই মাচায় করে তাকে নিয়ে যাওয়া হলো শ্মশানে পুড়িয়ে ফেলার জন্য। জগাইয়ের বউ কিন্তু উঠোনের একপাশেই বসে রইল। গ্রামের দু একজন মহিলা তার সাথে থাকলো বেশ কিছুক্ষণ। তারপর এক সময় যেন সবটাই স্বাভাবিক হয়ে গেল। এমনভাবে সে উঠে ঘরের মধ্যে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। সবাই ভাবলো শোকটা সামলে ওঠার চেষ্টা করছে। আহা, কচি বউটা স্বামী হারালো, এসব ভেবেই হয়তো তাই তাকে আর কেউ বিরক্ত করলো না। কিন্তু এরই মধ্যে ঘটে গেল আরও একটি দুর্ঘটনা। জগাইয়ের মৃতদেহ পুড়িয়ে দিয়ে সবাই যখন বাড়ি ফিরে এলো, তখন জগাইয়ের বউ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। সেদিন কেউ আর তাকে ডাকলো না। সবাই ভাবলো বোধহয় মনের দুঃখে ঘরের ভেতর দরজা বন্ধ করে বসে আছে। তার মন খারাপ কমলে সে আপনাই বেরোবে, এই ভেবে যে যা নিজের বাড়িতে ফিরে গেল। তারপর ক্রমেই রাত হয়ে গেল। এক সময় পরদিন সকাল হলো। সকালেও যখন বউ ঘরের দরজা খুলল না, তখন সবার মন কেমন যেন সন্দেহ হলো। দরজার ওপর ধাক্কা দিতে শুরু করলো। গোপালের বউ মালতী ঝিমলির নাম ধরে ডাকতে লাগলো, এই ঝিমলি, দরজাটা খোল, এই ঝিমলি, দরজা খোল। এই ডাকে কোনো সাড়া পাওয়া গেল না। এক সময় সবাই ভয় দুশ্চিন্তায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। ঝিমলির শরীরটা ঘরের চাল থেকে ঝুলে পড়া একটা শাড়ির ফাঁসের মধ্যে ঝুলছে। তার চোখ দুটো বাইরে বেরিয়ে এসেছে। জিভটা মুখের একপাশে অদ্ভুতভাবে বেরিয়ে পড়েছে, আর সেই জিভের ডগা ছুঁয়ে মাটিতে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। মাটিতে পড়া রক্ত শুকিয়ে গেছে। জিভের পাশ দিয়ে গড়িয়ে আসা রক্তটা কেমন যেন কালচে হয়ে গেছে। দেখে বোঝা যায় কাল রাত্রে কিংবা সন্ধ্যের দিকে এই কাজটা করেছে ঝিমলি। গ্রামের মানুষরা কেমন যেন বোবা হয়ে গেল এই ঘটনায়। প্রথমে জগাইয়ের মৃত্যু, তারপর ঝিমলির মৃত্যু। বেশ কিছুটা সময় লাগলো তাদের ধাতস্থ হতে। তারপর এক সময় জগাইয়ের মতো ঝিমলির মৃতদেহটাকেও তারা গ্রামের শ্মশানে পুড়িয়ে দিল। জগাইয়ের বাড়ি শ্মশানের মতোই খাঁ খাঁ করতে লাগলো। কেউ একজন তার ঘরের দরজা বন্ধ করে একটা তালা ঝুলিয়ে দিয়েছিল। জগাইয়ের তিন কুলে কেউ নেই। তার বাড়ির ওপর আর কারোর অধিকার রইল না। দেখতে দেখতে মাত্র 2 দিনের মধ্যে 2 জলজ্যান্ত প্রাণ চলে গেল। কিন্তু ব্যাপারটা যে কি হলো, কেন হলো, তার খবর কেউই জানতে পারল না। কিন্তু জগাইকে নিয়ে একটা কথা রটল। চিতায় আগুন দেওয়ার সময় তার শরীর সামান্য নড়ে উঠেছিল। এটা নাকি একবার। এদিকে রতন গোসাইয়ের মৃত্যুর পর তার পুকুর পাহারা দেওয়ার জন্য কেউ আর নেই। তার একমাত্র ছেলে বিমল এই সমস্ত নিয়ে মাথা ঘামাতে ভালোবাসে না। তার সারাদিন যাত্রাপালা নিয়ে কাজ কারবার। তার যাত্রাপালা দলের নাম এই গ্রাম ছাড়িয়ে আরও কয়েকটা গ্রাম জানে। সে গ্রামের বাড়ির সামনের একটা ফাঁকা ঘরে যাত্রাপালার তালিম দেয়।
রতন গোসাই বেঁচে থাকতে এই সমস্ত বাড়িতে সে করতে পারত না। বাড়িতে তার বাবা তাকে ঢুকতেই দিত না। সারাদিন যাত্রাপালা নিয়ে এখানে ওখানে থাকতো। বাপ মা মারা যাওয়ার পর সে কাজ সেই বাড়িতেই করতে থাকে, তাই পুকুর নিয়ে তার আর কোনো চিন্তাভাবনা নেই। আর সেই সুযোগে তার পুকুরে দিনে রাত্রে বেশ মাছ চুরি করে বেড়াতে থাকে গ্রামের লোকেরা। তবে তারা হাত চিপে মাছ ধরত। তা এভাবে আর কটা মাছ ধরা যায়? হাত চিপে মাছ ধরাকে মাছ চুরি বলা যায় না। তবে গ্রামে আরও এক চোর তককে তককে রইল। একদিন রাত্রে সুযোগ বুঝে একটা জাল নিয়ে চলল নিতাই চোর রতন গোসাইয়ের পুকুরের দিকে। রতন গোসাইয়ের পুকুরে জাল ফেলে বেশ কিছু মাছ তুলতে পারলে বেশি বড় দাও মারা যাবে, এমন ভাবতে ভাবতে নিতাই জাল নিয়ে এসে দাঁড়ালো রতন গোসাইয়ের পুকুরের কাছে। গ্রামের লোকেরা এমনিতেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আর এমন এক রাত্রে চারিদিকে কেউ কোথাও নেই। সেই সময় চারপাশ থেকে ভেসে আসা হাওয়ার শব্দ আর মাঝে মাঝে দূরের জঙ্গল থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রাত জাগা কোনো একটা পাখি পুকুরের আশেপাশে মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে। আকাশের গায়ে কুমড়োর ফালির মতো চাঁদ পুকুরের জলে এসে পড়ে চিকচিক করছে। পুকুরটা ছোট্ট নয়, বেশ বড়। এই রাতের অন্ধকারে পুকুরের এপার থেকে ওপার ভালোভাবে দেখা যায় না এমনিতেই। হাতে গুটিয়ে আনা জালটা পুকুরের সামনে দাঁড়িয়ে একবার ছাড়িয়ে নিল নিতাই। তারপর সেটা গোল করে ধরে একটা বড় হ্যাচকা টানে ছুঁড়ে মারল জলের মাঝখানে। একটা ঝুপ করে শব্দ হলো জালটাতে। আস্তে আস্তে ডুবে গেল। তারপর বেশ কিছুটা সময় নিয়ে নিতাই জালের দড়ি ধরে টানতে লাগলো। টানতে টানতে জালটা একসময় বন্ধ মশারির মতো উঠে এলো ওপরের পাড়ে। জাল টানতে গিয়ে নিতাই বুঝতে পেরেছিল বেশ ভারী, বেশ কিছু মাছ পড়েছে। তাহলে জালটা পাড়ে তুলতেই অল্প চাঁদের আলোয় মাছগুলো কেমন যেন চিকচিক করে উঠল। জাল থেকে মাছগুলো কোনো রকমে ছাড়িয়ে নিয়ে পাশে রাখা একটা কাপড়ের ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখল নিতাই। তারপর আবার জাল ছাড়িয়ে নিয়ে সেই জায়গাটা থেকে অন্য জায়গায় সরে এসে আরও একবার পুকুরের জলে ফেলল। এদিকে গ্রামের শেষ আর গ্রামের মাটির রাস্তা সমান নিচু হয়ে রতন গোসাইয়ের পুকুরের কাছে ঢালু হয়ে নেমেছে। পুকুরের পাড়ে এখানে ওখানে আগাছা জন্মেছে। তাছাড়া বেশ খানিকটা জায়গা কাদামাটির মতো হয়ে আছে। নিতাইয়ের পা মাঝে মাঝে সেই কাদামাটির মধ্যে ঢুকে গেলেও মাছ ধরার উৎসাহে সে সেসব খেয়ালই করলো না। বেশ কয়েকবার জাল ফেলার পর যখন তার কাপড়ের ব্যাগটা প্রায় ভরে উঠেছে বলে তার মনে হলো, তখন জালটা গুটিয়ে নিয়ে কাঁধে ফেলে পেছনের দিকে হেঁটে আসতে যাবে, এমন সময় দেখতে পেল নিতাই তার কাপড়ের ব্যাগটা যেখানে রেখে এসেছে সেখানে তার মাছের ব্যাগের সামনে একটা কেউ বসে আছে। চাঁদের আলোয় সে বসে আছে কে তাকে স্পষ্টভাবে দেখা যায় না। আর মাছ ধরতে ধরতে নিতাই তার ব্যাগটা থেকে সামান্য কিছুটা দূরে সরে এসছিল, তাই এত দূর থেকে শুধু একটা মানুষের ছায়া ছাড়া আর কিছুই বোঝা সম্ভব নয়। এই মুহূর্তের জন্য নিতাইয়ের বুকের ভেতরটা ধক করে উঠলেও তারপর তার মনে হলো কেউ হয়তো তাকে মাছ ধরতে দেখে এখানে এসেছে, আর এখন তার মাছের ব্যাপারটা নাড়াচাড়া করে দেখছে। তাই একটু গলা চড়িয়ে নিতাই বলল, এই ওখানে কে রে? নিতাইয়ের গলার স্বরেও কিন্তু সেই ছায়ামূর্তির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। নিতাই হাঁটতে হাঁটতে কয়েক পা এগিয়ে এসে বুঝতে পারল ছায়ামূর্তিটা তার ব্যাগটা হাত দিয়ে খুলছে। তারপর ব্যাগের ভেতর থেকে একটা মাছ বের করে এনেছে। মুহূর্তের মধ্যে নিতাইয়ের মনে হলো লোকটা তার মাছ চুরি করার পরিকল্পনা করেনি তো। তাই ভেবে কাদামাটির মধ্যে দিয়ে প্রায় দৌড়ে নিতাই সেদিকে যেতে লাগলো। ততক্ষণে লোকটার হাতে ছটপট করতে থাকা মাছটা নিতাই চাঁদের অল্প আলোয় দেখতে পাচ্ছে, আর সেই মাছটা কেমন যেন অদ্ভুতভাবে ছটফট করছে। নিতাই আরেকটু এগোতেই বুঝতে পারলো মাছটাকে লোকটা দু হাতে ধরেছে।
আর নিজের মুখের সামনে নিয়ে এসেছে। নিতাই আরেকটু এগিয়ে যেতেই এবার ভালোভাবে দেখতে পেল, তবে লোকটা তার দিকে পেছনে ফিরে বসে আছে বলে লোকটা যে আসলে কি করছে তা বোঝাই যাচ্ছে না। এবার নিতাইয়ের একটু অবাক লাগলো। মাছের মায়া সে ছাড়তে পারল না, তাই আরও খানিকটা এগিয়ে গেল লোকটার থেকে। যখন সে মাত্র 5 হাতেক দূরে, তখন আরও একবার গলা চড়িয়ে বলল, এই, আমার মাছ নিয়ে কি করছিস তুই? রাখ, রাখ বলছি। আর ঠিক তখনই প্রথমবারের মতো নিতাই সেই ছায়ামূর্তির গলা শুনতে পেল। এমন অদ্ভুত খ্যানখ্যানে গলা মানুষের হয় নাকি? তাছাড়া মানুষ কি কখনো ওভাবে হাসতে পারে? কে রে, কতগুলো মাছ তো রয়েছে। আমি না হয় একটা মাছ নিয়েছি খাবো বলে। কথাটা শুনে নিতাইয়ের বুকের ভেতর রক্ত বরফের জমাট বাঁধতে শুরু করলো। ছায়ামূর্তির গলাটা সে চিনতে পেরেছে। এই গলা জগায়ের। জগায়ের গলা ছাড়া এটা অন্য কারোর গলা হতেই পারে না। নিতাই মনে মনে প্রমাদ গুণে পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করতেই বুঝতে পারল কাদামাটির মধ্যে এক জায়গায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য তার পাটা মাটির ওপরে গেঁথে বসেছে। কয়েকবার চেষ্টা করার পরেও পা যখন ছাড়াতে পারল না, তখন কেমন যেন তার ভয় লাগতে শুরু করলো। আর ঠিক তখনই সামনে বসে থাকা সেই ছায়ামূর্তিটা নিতাইয়ের দিকে ঘুরে একবার তাকালো। ছায়ামূর্তিটার মুখ দেখেই নিতাইয়ের মুখ থেকে তার অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে এলো একটা চিৎকার। ও রে বাবা গো! সামনে তাকিয়ে সে দেখতে পেয়েছে এতক্ষণে ছায়ামূর্তিটা তার দিকে তাকিয়েছে। তার দুটো হাত দিয়ে ধরে রাখা একটা মাঝারি সাইজের মাছ, তবে মাছটার গোটা মাথাটা এখন সেই ছায়ামূর্তির মুখের ভেতর। ছায়ামূর্তি দুটো হাতে মাছের অবশিষ্ট শরীরটা ধরে আছে, আর একটা কামড়ে মাছের মাথা সমেত খানিকটা অংশ মুখের ভেতরে পুড়ে দিয়েছে। তারপর সেটা কচকচিয়ে চিবোচ্ছে। নিতাই বুঝতে পারল আজ এই রাতে পুকুর পাড়ে সে কার পাল্লায় পড়েছে। কিন্তু কিন্তু এখন এখান থেকে পালাবার তো কোনো উপায় নেই। তাই উপায় সে বার করে উঠতে পারল না। ততক্ষণে সেই ছায়ামূর্তি আবার বলতে শুরু করেছে, কে আমাকে দেখি ভয় পেলি নাকি রে? নিতাই এ কথা উত্তরে কিছুই বলতে পারল না। আর যে মানুষটা মাত্র কয়েকদিন আগে মারা গেছে তাকে চোখের সামনে দেখতে পেলে বলারই বা কি আছে। তাই নিতাই প্রাণপণে মাটি থেকে নিজের পা ছাড়িয়ে উঠে পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটা পারল না। তার বদলে ছায়ামূর্তি উঠে দাঁড়িয়েছে। তার সামনে রাখা কাপড়ের ব্যাগ থেকে যতক্ষণ সবকটা মাছ বাইরে বেরিয়ে এসে মাটির ওপরে ছটফট করছে। শেষ এক অদ্ভুত দৃশ্য নিতাই দেখতে পেল। লোকটা দাঁড়িয়ে আছে আর লোকটার সামনে মাছগুলো অদ্ভুতভাবে ছটফট করছে মাটির ওপরে। ছায়ামূর্তি দাঁড়িয়ে এক হাতে মাছের অবশিষ্ট অংশটা নিয়ে নিচের দিকে এগোতে এগোতে বলল, মাছ ধরতে এসেছিস না? মাছ ধরতে তুই জানিস না? এই পুকুর এখন আমার। এই পুকুরে এখন আমি থাকি। এখান থেকে রাতের বেলায় মাছ ধরে নিয়ে যেতে পারবি না। নিতাই জগায়ের সেই ছায়ামূর্তির সামনে ভয়ের ভাবটাকে চাপা দিয়ে সাধারণ গলাতেই বলল, কেন এই পুকুরে মাছ ধরা যাবে না কেন? এই পুকুরের মালিক রতন গোসাই এখন বেঁচে নেই। তার ছেলে আছে, তবে সে নিজেও তো এসব নিয়ে থাকে না। আর তুই কে? কেন এসছিস সেখানে? নিতাই কথা শেষ হওয়ার আগেই বুঝতে পারল তার দুটো পা মাটির ভেতরে আরও কিছুটা ঢুকে পড়েছে। অনেক চেষ্টা করেও সেটা পাটা মাটি থেকে ভেতর থেকে বাইরে কিছুতেই বের করে আনতে পারল না। নিতাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই ছায়ামূর্তি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। আরও কিছুটা এগিয়ে আসার পর তার দুটো চোখ উজ্জ্বল লাল রঙের আর সাদা ঝকঝকে দাঁতগুলোও দেখতে পেল। তার সেই দাঁতের মধ্যে লেগে থাকা
কাঁচা মাছের টুকরো নিতাইয়ের মাথার ভেতরে সবকিছু কেমন যেন একটা গোলমাল হয়ে আসছিল। তখনই ছায়ামূর্তি একদম তার কাছে এসে দাঁড়ালো। তারপর তেমনই অদ্ভুত চোখের দৃষ্টি আর অদ্ভুত গলার স্বরে সে বলল, এই পুকুরে মাছ ধরতে এলে এরপর থেকে কিন্তু আর তোকে কেউ বাঁচাতে পারবে না। মনে রাখিস, কেউ বাঁচাতে পারবে না। এখন যা এখান থেকে। নিতাই অবাক হয়ে দেখল তার মাটির মধ্যে বসে যাওয়া পা দুটো যেন সামান্য জোর ফিরে এসেছে। সে দুটোকে একটা হ্যাচকা টানে তুলে নিয়ে বাড়ির ভেতরের দিকে রওনা দিল। তবে একটু আগে যে ব্যাগে মাছ ভর্তি ছিল সেই ব্যাগটাকে শূন্য অবস্থায় পড়ে থাকতে দেখে একটু মন খারাপই হলো তার। তবে এখন আর কি করার? ততক্ষণে সে ছায়ামূর্তিকে আর আশেপাশে দেখতে পেল না। নিতাই এক বুক ভয় আর কৌতূহল নিয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু ব্যাপারটা কাউকে জানাতে পারল না। কারণ কাউকে জানাতে গেলে সেখানে মাছ চুরি করতে যাওয়ার কথাটা জানাতে হবে। তাই সেদিন রাত্রে রতন গোসাইয়ের পুকুর পাড়ে আসলে কি ঘটনা ঘটেছিল তা কেউ জানতেই পারল না। নিতাইয়ের বাড়িতে কেউ নেই, তার মা ছাড়া। নিতাই বাড়িতে এসে যখন ঢুকলো তখন ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকে নিতাই তার মাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ পাথরের মতো বসে রইল। তার এখনো গোটা ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না যে সে ওই প্রেতের হাত থেকে কিভাবে বেঁচে ফিরল। সেটাও তার কাছে একটা অবাক বিস্ময়ের ভাব। ওই প্রেতের লম্বা লম্বা দাঁত আর মুখের সেই লাল দুটি চোখ, জগায়ের প্রেত দুটো হাত লম্বা লম্বা নখ দিয়ে মাছটাকে ধরে তার মুন্ডু ছিঁড়ে নিয়েছিল। মুখের পাশ থেকে রক্ত বের নামছিল। সেই বীভৎস দৃশ্য নিতাই জীবনে কখনো দেখেনি, আর কোনোদিনও দেখবে বলেও ভাবতে পারে না। মাকে জড়িয়ে ধরে থাকতে থাকতে নিজের হঠাৎ করে চোখ গেল তার ডান হাতের বাহুর কাছে, একটা তাবিজের দিকে। নিতাই যে চোর তার মাও তা জানে, কিন্তু বারবার বারণ করা সত্ত্বেও নিতাই যখন কোনো কথা শোনে না তখন তার মা একরকম হাল ছেড়ে দিয়েছে। কিন্তু চোর হোক আর ডাকাত হোক, নিজের ছেলে তো। তাই রাত বিরেতে ঘুরে বেড়ানোর সময় যাতে হাওয়া বাতাস না লাগে তাই এক পীর বাবার কাছ থেকেই তাবিজটা এনে তার হাতে পরিয়ে দিয়েছিল সে। নিতাই বুঝতে পারল ওই তাবিজের জন্যই সে আজ বেঁচে গেছে। কিন্তু তাবিজ কবজ এই সমস্ত নিতাই কিন্তু কখনোই মানে না। কিন্তু আজ সেই তাবিজটাকেই তাকে বাঁচিয়ে দিয়েছে বলে নিতাইয়ের মনে হলো। নিতাই মাকে জড়িয়ে ধরে তাকে সমস্ত কথা খুলে বলল। তারপর কিছুটা ধাতস্থ হয়ে জল খেয়ে বিছানার ওপরে কুঁজো হয়ে বসে রইল। নিতাই কোনো ক্রমে বেঁচে গেলেও এক অজানা পথিক কিন্তু বাঁচল না। নিতাইয়ের ঘটনার 3 দিন পরে ওই রতন গোসাইয়ের পুকুরের কাছে একজন অজানা মানুষকে কাদামাটির মধ্যে মুখ গুজে পড়ে থাকতে দেখা গেল। তার মাথার প্রায় অর্ধেকটা কাদামাটির ভেতরে গোজা ছিল। গ্রামের লোক যখন তার মৃতদেহটা মাটি থেকে তুলল তখন তার নাকে মুখে চোখে মাটি ঢুকে গেছে, শরীরটা ঠান্ডা হয়ে এসেছে আর তার ঘাড় ভাঙা ছিল। এমনিতেই জগাই আর তার বউ ঝিমলির মৃত্যুতে গ্রামের মানুষ কিছু একটা সন্দেহ করেছিল, আর এখন এই মৃত্যুটা হওয়ার সাথে সাথেই তারা বুঝতে পারল তাদের গ্রামে, বিশেষ করে রতন গোসাইয়ের পুকুর পাড়ে কিছু একটা অশুভ ঘটে চলেছে। আর এই ঘটনা হওয়ার সাথে সাথেই নিতাই ও সেদিন রাতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা গ্রামবাসীদের খুলে বলল। গ্রামবাসীরা সবাই বুঝতে পারল রতন গোসাইয়ের পুকুরের কাছে জগায়ের প্রেতের আবির্ভাব হয়েছে। তাই তারা পুকুরটা এড়িয়ে চলতে শুরু করলো, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। একদিন গোপাল পাশের গ্রাম থেকে বেশ রাত করে বাড়ি ফিরছিল। এই গ্রামে আসার ছোট্ট রাস্তাটা রতন গোসাইয়ের পুকুরের পাড় দিয়েই। অন্য কোনো এমন পথ নেই যে সেখান থেকে গ্রামে ফিরে আসা যাবে। আরও একটা পথ আছে, তবে তাতে আরেকটা গ্রামের পাশ দিয়ে বেশ খানিকটা ঘুরে তারপর ঘুর পথ করে গ্রামে ঢুকতে হবে।
গোপালের মনে সাহস খুবই বেশি। তারপর তার চেহারাটা বেশ ভালো, একা হাতের বশে দুজনকে সে কবজা করে নিতে পারবে। তাই মনের সাহস আর নিজের বাহু শক্তির ওপর ভর করে গোপাল রতন গোসাইয়ের পুকুর পাড়ের রাস্তায় ধরল। মনে মনে এই প্রেতের ব্যাপারটাকে সে বিশ্বাস করে না। সে ভাবে গ্রামের লোক ভুল দেখেছে, আর নিতাই চোর মনে মনে একটা গল্প ফেঁদে সবাইকে বলেছে, যাতে ওই পুকুর পাড়ে কেউ আর না যায়। তাহলে তার আর মাছ চুরি করতে কোনো অসুবিধাই হবে না। আর যে লোকটা মারা গেছে সে হয়তো কোনো ডাকাত কিংবা চোরের হাতে পড়ে মারা গেছে, তারপর তাকে মেরে পুকুর ঘাটের কাদায় পুঁতে রেখে গেছে, যাতে সবাই ভাবে এ প্রেতের কাজ। এভাবে নিজের মনকে বুঝিয়ে গোপাল রতন গোসাইয়ের পুকুরের পাড়ের রাস্তাটাই ধরল। এখানে রতন গোসাইয়ের পুকুরের একটা বিবরণ দেওয়া দরকার। আগেই বলেছি পুকুরটা বেশ বড়, তার দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে। তার এক পাশে রতন গোসাই নিজের বাড়ি আর অন্য পাশে জঙ্গল। পাশের গ্রামের রাস্তা থেকে পুকুরের পূর্ব পাড় ঘেঁষে এসে তারপর দক্ষিণ পাড় ঘেঁষে গ্রামে ঢুকতে হয়। গোপাল যখন পূর্ব পাড়ে রাস্তায় প্রথম পা রাখল তখন আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল আকাশের সামান্য কালো মেঘ জমেছে। ব্যাপারটা সে আগেই দেখেছিল, তবে গ্রামের মানুষ ঝড় বৃষ্টি নিয়ে তেমন একটা ডরায় না। তবে রাস্তায় পা রাখতেই প্রথমবার বাজ পড়ল। দূরে কোথাও বাজ পড়েছে। গোটা আকাশে বাজ পড়ার আওয়াজে প্রদীপের নিভু আলোর মতো দপদপ করতে লাগলো। গোপাল নিজে চলার গতি বাড়িয়ে দিতেই হঠাৎ করে একটা শব্দ শুনতে পেল, যেন কেউ খুব চাপা স্বরে মিহি গলায় ডাকছে, গোপাল, এই গোপাল। সামান্য হাওয়ার জন্য গোপাল প্রথমে ডাকটাকে ভালোভাবে শুনতে পায়নি, কিন্তু একজন কেউ যে ডাকছে সে বুঝতে পেরেছে, তাই থমকে পেছন ঘুরে তাকালো। এদিক ওদিক দেখলো, কিন্তু কেউ কোথাও নেই। এই অল্প অন্ধকারে তার হাতের একমাত্র হ্যারিকেনের আলোই ভরসা, কারণ আকাশে মেঘ থাকার জন্য সেদিন চাঁদও ওঠেনি, আর চাঁদ উঠলেও তা দেখা সম্ভব নয়। হ্যারিকেনের আলোয় গ্রামের মাটির পথ দেখতে দেখতে সে এগিয়ে আসছিল। চারপাশ থেকে ঠান্ডা একটা বাতাস মাঝে মাঝে এসে তার গায়ে লাগছিল, তবে হ্যারিকেনের আলোটা দপদপ করে উঠলেও নিভে যায়নি। ডাকটা আবার শুনতে পেয়ে গোপাল থমকে দাঁড়ালে, তারপর মনের ভুল ভেবে হাঁটতে শুরু করলো। কিন্তু হাঁটতে শুরু করার সাথে সাথে আবার ডাকটা শুনতে পেল। এবার তার একদম কাছ থেকে আরো স্পষ্টভাবে সে বুঝতে পারল এই গলাটা জগাই ছাড়া অন্য কারোর হতেই পারে না, কিন্তু গলাটা কেমন যেন বিশ্রী। গোপাল, এই গোপাল। ডাক শুনে কিন্তু এবার সাহসী গোপালের বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। তবে সামান্য মুহূর্ত পরে ভয়টাকে ঝেড়ে ফেলে দিয়ে গোপাল চারিদিকে ঘুরে তাকালো। তার মনে হলো কেউ যেন তাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাই বারবার এদিক ওদিক তাকিয়ে দেখলেও পুকুরের দিকে কিন্তু সে তাকানোর কথা একবারও ভাবেওনি। এবার পুকুরের দিকে তাকাতেই দেখতে পেল পুকুরের জল যেখানে শেষ হয়ে কাদা শুরু হয়েছে, ঠিক সেখানে যেন একটা কালো ছায়া মূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। গোপালের মনের মধ্যে জমতে থাকা ভয়টা এবার রাগে পরিণত হলো। সে হ্যারিকেন হাতে নিয়ে রাস্তার একদম পার ঘেঁষে পুকুরের কাছে দাঁড়িয়ে কড়া গলায় প্রশ্ন করলো, এই কেন করে আমায় ভয় দেখানোর চেষ্টা করছিস? কোনো লাভ হবে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সেই ছায়া মূর্তির কাছ থেকে এবার উত্তর এলো, ভয় দেখাবো কেন রে? আমার চিনতে পারছিস না? আমি জগাই। দেখ, আমি জানি তুই জোগাই না, তুই অন্য কেউ। আমায় ভয় দেখানোর চেষ্টা করছিস। এবার ভালোই ভালোই উপরে উঠে আয়, না হলে আমি যদি নিচে নামি তাহলে ওই ঘাড় ভেঙে কিন্তু ওই মাটির মধ্যে পুঁতে রাখবো তোকে। জগায়ের গলার স্বর সঙ্গে সঙ্গে বদলে গেল। সে একটু রাগের সাথেই বলল, গোপাল, তুই আমায় চিনতে পারছিস না? একবার হারিকেনটা এবারে তুলে দেখ তো ভালো করে।
গোপাল এবার কেমন যেন সন্দেহের চোখে তাকালো ছায়ামূর্তিটার দিকে। ব্যাপারটা ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। অন্য কেউ হলে এতক্ষণে উঠে আসার কথা, তাছাড়া গলাটা জগাইয়ের মতো। কিন্তু জগাই বা কি করে হয়? সে তো অনেকদিন হয়ে গেল মারা গেছে। আর তাছাড়া এত রাতে এখানে জগাই আসবেই বা কি করে? কথাটা ভাবতে ভাবতে হাতের লণ্ঠনটা তুলে মুখের সামান্য কাছে আনতেই গোপাল অবাক হয়ে দেখল ছায়া মূর্তিটা এই অল্প সময়ের মধ্যে তার একদম কাছে চলে এসছে। গ্রামের রাস্তাটা পুকুরের পাড় থেকে সামান্য উঁচু। সেই পাড় ঘেঁষে গোপাল লণ্ঠন তুলে দাঁড়িয়ে আছে, আর জগায়ের গলার মতো কথা বলা সেই ছায়া মূর্তিটা তার রাস্তার একদম গা ঘেঁষে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। লোকটার মুখটা এখন গোপালের ঠিক কোমরের কাছে, আর হাতের লণ্ঠনটা সামান্য তুলে ধরায় গোপাল স্পষ্টভাবে লোকটার মুখটা দেখতে পাচ্ছে। কিন্তু এ কি দেখছে গোপাল? একটা ফ্যাকাশে সাদা মুখ, আর সেই মুখের দুটো লাল গনগনে আগুনের মতো চোখ নাকের জায়গায়, একটা গোল কালো মতো গর্ত, আর দুটো মুখে বিশ্রী এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। লম্বা লম্বা দাঁত, আর সেই দাঁতের মধ্যে রক্ত। তবে যেটা দেখে গোপালের দুটো বিস্ফারিত হয়ে গেল চোখ, সেটা হলো সামনে ঠিক তার কোমরের কাছাকাছি দাঁড়িয়ে থাকা মুখটা অন্য কারো নয়, সেটা জগাইয়ের। সেই মূর্তিটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে, আর একটা মাছের গন্ধে চারপাশটা কেমন যেন একটা মম করছে। জগাই তার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কি রে, এবার চিনতে পেরেছিস আমায়? আয়, আমার ঘাড় বটকে আমায় কাঁধায় পুঁতে রাখবি বললি না? গোপালের মুখে কিন্তু কথা সরছিল না। এর আগে পর্যন্ত তার মনে হয়েছিল অন্য কেউ জগায়ের মতো গলা করে তাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু চোখের সামনে যেটা সে দেখতে পাচ্ছে সেটা বিশ্বাস করবে না কি করে? তার কাঁপতে থাকা হাত থেকে হ্যারিকেনটা মাটির রাস্তার ওপর পড়ল, আর তারপরে দুশ করে নিভে গেল। গোটা চারপাশটা এতক্ষণ ধরে অন্ধকার ছিল, আর হ্যারিকেনটা পড়ে নিভে যেতে যেন আরো অন্ধকারটা বেড়ে গেল। তার সাথে সাথেই গোপাল শুনতে পেল পুকুরটার চারপাশ ঘিরে একটা হাসির রোল উঠেছে। শুধু একটা নয়, যেন দুটো অমানসিক স্বর ভেসে চলেছে পুকুরটার চারপাশ ঘিরে। আর তার সাথে সাথেই গোপাল দেখতে পেল তার ঠিক সামনে অন্ধকারের মধ্যে পুকুরের দিক থেকে এগিয়ে আসছে আরো দুটি ছায়ামূর্তি, আর তার সাথে আরো একটি নারী কণ্ঠ সেই হাসিতে যোগ দিল। গোপালের মাথার ভেতরটা পাগলের মতো গোলমাল হয়ে যেতে লাগলো। তার সামনে দাঁড়িয়ে আছে জগাই, এখন তার ঠিক পেছনে আরো দুটো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। গোপাল তখনও কিন্তু সেখানেই দাঁড়িয়ে রইল। সে অনেক চেষ্টা করলো সেখান থেকে ছুটে পালানোর, কিন্তু ছুটে পালাতে সে পারলই না। তার দু চোখে ভয় আর বিস্ময়ে জমা হতে হতে সে একসময় নিজের দুটো হাত দিয়ে চোখের সামনেটা ঢেকে ফেলে চিৎকার করে বলল, না 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 না, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমার কাছে এসো না, তোমরা চলে যাও, আমার কাছে এসো না, তোমরা চলে যাও। কিন্তু ততক্ষণে পুকুরের পাড়ে তার ঠিক কোমরের কাছটা এসে দাঁড়িয়েছে তিনটে ছায়ামূর্তির মুখ। এই অন্ধকারে তিনটি ছায়ামূর্তির মুখ গোপাল বুঝতে পারল না, কিন্তু একটা জিনিস বুঝতে পারল যে এই তিনটি ছায়ামূর্তি আসলে দুটো পুরুষ এবং আরেকটি মহিলা। গোপাল যেন সামান্য সময়ের জন্য নিজের সমস্ত সম্বিত ফিরে পেয়ে মাটির রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করবে। ঠিক এমন সময় হোঁচট খেয়ে গোপাল মাটিতে পড়ে গেল। কিসে হোঁচট খেয়েছে সেটা বুঝতে পেরেই গোপাল আরো আরেকবার চমকে উঠল। যেটাই হোঁচট খেয়েছে সেটার জন্য কিছু নয়, একটা মরা মাছ। কেউ যেন একটা মরা মাছ রাস্তার মাঝখানে রেখে দিয়েছে, আর তাতে হোঁচট খেয়ে গোপাল মাটিতে পড়ে গেছে। কিন্তু মাছটা মরা নয়। এই অন্ধকারের মধ্যেও গোপাল দেখতে পেল ওই মাছটা যেন সামান্য লাফাতে শুরু করেছে। লাফাতে লাফাতে মাছটা তার পড়ে যাওয়া শরীরের কোলের ওপর এসে পড়তেই একটা হাত মাছটার গায়ে লাগলো গোপালের। গোপাল আবার চমকে উঠল। মাছটার শরীর বরফের মতো ঠান্ডা।
কিন্তু মাছটা তার গা হাতের কাছে এসে পড়তেই একটা ব্যাপার গোপাল বুঝতে পেরেছে। মাছটার মাথা নেই। একটা মাথা ছাড়া মাছ তার কোলের ওপর উঠে লাফালাফি জুড়ে দিয়েছে। মাছের একটা কটু গন্ধে চারপাঁচটা ভরে উঠেছে। আর ঠিক তখনই গোপাল দেখতে পেল সেই তিনটে ছায়া ততক্ষণে পুকুর পাড় ছেড়ে মাটির রাস্তার ওপর উঠে তার দিকে এগিয়ে আসছে। আর তার সাথে সেই আগের মতো দুটো পুরুষ কণ্ঠ আর একটি নারী কণ্ঠের হাসি। উফ, গোপাল আর সহ্য করতে পারছে না। সে দুটো হাত দিয়ে কান চেপে ধরার পরেই সেই হাসিটা যেন তার মাথার মধ্যে ঢুকে গেছে। একসময় গোপাল চোখ খুলতেই তার একদম সামনে তিনটে মুখ দেখতে পেল। অবাক হওয়া আর ভয় পাবার চরমতম সীমাটা অতিক্রম করে গোপাল বুঝতে পারল তার একদম মুখের সামনে যে তিনটে ভয়ঙ্কর ছায়ামূর্তির মুখ এসে দাঁড়িয়েছে, সেই মুখের সাদা সাদা এলোমেলো লম্বা দাঁতগুলো দেখা যাচ্ছে। আর সেই বীভৎস হাসিটা এখন তার ঠিক মুখের সামনে ভেসে চলেছে। আর সহ্য করতে পারছে না গোপাল। একটা চিৎকার করে দুটো হাত কান থেকে সরিয়ে কোলের মাছটাকে হাত দিয়ে ধরে ছুঁড়ে ওপরের দিকে ফেলে দিল। তারপর উঠে যাওয়ার আগেই কিন্তু একটা হাত এসে তার গলাটা চেপে ধরল। পরের দিন গোপালের মৃতদেহটা সেই রতন গোসাইয়ের পুকুর পাড়ে রাস্তার ওপর পেয়ে কিছু গ্রামের মানুষ আবার চিন্তিত হয়ে পড়ল। গোপাল যে রীতিমতো সাহসী আর শক্ত সামর্থ্য মানুষ তা সবাই জানত, কিন্তু তার এমন অবস্থা দেখে সবাই ভয় পেল। তার ঘাড়টা কেউ যেন দুমড়ে একদম পেছনের দিকে ঘুরিয়ে দিয়েছে। আর তার মৃতদেহটার মুখের মধ্যে গোজা ছিল একটা মাথা ছাড়া আস্ত মাছ। তার চোখ দুটো ঠেলে বাইরে বেরিয়ে এসছিল। আর একটা অদ্ভুত ব্যাপার সবাই লক্ষ্য করলো, আগে যে পথিকের মৃতদেহ পাওয়া গেছিল তার ঘাড়টা ভাঙা ছিল শুধু, কিন্তু গোপালের ক্ষেত্রে তার গোটা মুখে কেউ যেন লম্বা লম্বা ধারালো কিছু দিয়ে আঁচড় কেটেছে। গ্রামের সবচেয়ে বয়স্ক বিধু খুড়ো এই সমস্ত দেখে গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো হতে বললেন। তারপর বললেন, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। ওই রতন গোসাইয়ের মৃত্যুর পর থেকেই এই সব কিছু হয়ে চলেছে। প্রথমে জগাই মরল, তারপর তার বউ, তারপর ওই অচেনা লোকটা, তারপর এখন আমাদের গোপালও মারা গেল। হ্যাঁ, কি করা যায় বলো তো বিধু খুড়ো? কোনো ওঝাকে ডেকে এনে ব্যাপারটা দেখবো নাকি? তাছাড়া তো আর অন্য কোনো গতি নেই। তোমরা পাশের গ্রাম থেকে গবা ওঝাকে ডেকে নিয়ে আসো, সে এসে দেখুক ব্যাপার কি হয়েছে। তারপর না হয় কোনো একটা ব্যবস্থা নেওয়া যাবে। আর শোনো, তোমরা ওই পুকুরের পাড়ে এখন থেকে সন্ধ্যের পর আর কেউ যেও না। আবার একটা মরণ হোক আমি চাই না। তোমরা সন্ধ্যের পর যে যার ঘরেই থেকো, আর আজ না হলে কালই গিয়ে গবা ওঝাকে ডেকে নিয়ে এসো, বুঝলে? হ্যাঁ, কি যে হচ্ছে ঈশ্বরই জানেন। গ্রামের সবাই বিধু খুড়োকে মেনে চলে। শুধু বয়স্ক মানুষ নয়, বিধু খুড়ো একজন বিচক্ষণ মানুষ। গ্রামের যে কোনো সিদ্ধান্ত কিংবা সমস্যায় কিন্তু বিধু খুড়োর কথাই মানুষ শোনে। তাই বিধু খুড়োর কথায় সবাই একদম ঘরের মধ্যেই রইল। বেশ রাত্রের দিকে ঘরের বাইরে একটা শব্দ শুনে গোপালের স্ত্রী একবার ভাবল যে বাইরে কি হচ্ছে। তারপর তার দরজার ওপর কড়া নাড়ার শব্দ হতে সে চিৎকার করে বলল, কে? বাইরে কে? বাইরে থেকে কোনো সাড়া এলো না। তার বদলে আবার দরজার ওপর কড়ার আঘাত পড়ল। এবার কিন্তু গোপালের স্ত্রী সামান্য ভয় পেল। ভয় পেয়ে কাপা গলায় বলল, কে করা না রে বাইরে? ওখানে কে?
বাইরে অন্ধকার থেকে এবার কেমন যেন খনা গলায় উত্তর এলো, আমি গোপাল বউ, দরজা খোল। এইটুকুনো শোনার অপেক্ষায় যেন গোপালের স্ত্রী করছিল। তার কেমন যেন মনে হচ্ছিল গোপালের প্রেত ফিরে এসেছে, আর সেই প্রেত তাকে ডেকে নিয়ে যেতে চায়। আসলে জগায়ের মৃত্যুর পরে তার বউ ঝিমলির মৃত্যুটা গোপালের স্ত্রীর কাছে কেমন যেন সন্দেহের মনে হয়েছিল, যে সে আত্মহত্যা করার মতো মেয়েই না। তার কেমন যেন মনে হয়েছিল জগায়ের প্রেত এসব কিছু করেছে। তাই আজ যখন গোপাল তার ঘরের দরজায় এসে কড়া নাড়ছে, তখন সে কিছুতেই দরজা খুলবে না বলে মনস্থির করলো। চলে যাও, তুমি আর বেঁচে নেই, আমি দরজা খুলবো না। গোপাল আগের মতোই শান্ত খনা গলায় বলল, আমি ফিরে এসেছি। দেখ দেখ, আমার কিচ্ছু হয়নি, তুই দরজাটা খোল। তোমার শরীর তো ওরা শ্মশানে পুড়িয়ে ফেলেছে, তুমি আর বেঁচে নেই। তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। গোপালের গলার স্বর এবার সামান্য বদলে গেল। কি বললি? খুলবি না দরজা? খুলবি না? তুই কি ভাবিস আমি দরজা না খুলে ভেতরে ঢুকতে পারবো না? খোল বলছি। এই কথায় গোপালের স্ত্রী সামান্য ভয় পেলে। গোপাল তো ঠিকই বলেছে, সে এখনো অশরীরী। সে চাইলে বন্ধ দরজায় দিয়েই ভেতরে ঢুকে যেতে পারে। কিন্তু তারপরে হঠাৎ মনে হলো, তাহলে সে এতক্ষণ ধরে দরজা ধাক্কাবে কেন? তাই গোপালের স্ত্রী আরও একবার চিৎকার করে বলল, না, আমি দরজা খুলবো না, চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। বলেই ভয়ের চোটে আত্মস্বরে, বাঁচাও বাবা গো, মা গো, মেরে ফেললো গো, এমনভাবে চেঁচামেচি শুরু করলো। গোপালের স্ত্রীর চেঁচামেচি শুনে বেশ কিছুক্ষণের মধ্যেই আশেপাশ থেকে কয়েকজন লাঠি সোঁটা নিয়ে আলো নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখলো ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে গোপালের স্ত্রী চেঁচামেচি করছে। তাই দেখে একজন বলল, এই কি হয়েছে গো গোপালের বউ? হ্যাঁ, এমন চেঁচামেচি জুড়েছ কেন? গোপালের বউ আস্তে আস্তে ঘরের দরজা ফাঁক করে বাইরে অতজনকে দেখে নিয়ে একটু শান্ত হলো, যেন তারপর বাইরে বেরিয়ে এসে সব কিছু খুলে বলল সবাইকে। ব্যাপারটা যে গোলমেলে, তাই গ্রামের বেশ কয়েকজন তখন সেই বাড়িতেই রাতে থেকে গেল। রাতে বাড়ির বাইরে উঠোনে পুরুষরা পাহারায় রইল, আর মহিলারা ঘরের ভেতরে গোপালের বউয়ের সাথে জেগে বসে কাটিয়ে দিল। পরদিন সকালে বিধুঘুরো কয়েকজনকে পাঠিয়ে দিল, গবাতান্ত্রিককে ডেকে আনতে আর দেরি করা যাবে না। আবার যদি কারোর ওপর এই প্রেত আক্রমণ করে বসে। গবা এলো দুপুরের দিকে। তার পরনের লাল রঙের কাপড়, তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, তার মুখে লম্বা গোঁফ দাড়ি এখনো পাকতে শুরু করেনি। তার কাঁধে একটা ঝোলা, হাতে একটা লম্বা ত্রিশূল। সেই ত্রিশূলের সাথে একটি ডুগডুগি পর্যন্ত বাঁধা রয়েছে। শোনা যায় গবা নাকি প্রেতসিদ্ধ তান্ত্রিক মহাদেবের আরাধনা করে অনেক ক্ষমতা লাভ করেছে। ভূত প্রেতকে বশে এনে নিজের কাজ করিয়ে নেয় সে। গবা গ্রামে এসে পড়তেই গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়ে তার কাছে গেল। গবা প্রশ্ন করল, কি হয়েছে? তখন গ্রামের সবাই মিলে অল্প অল্প করে সমস্ত ঘটনাটাই খুলে বলল গবাকে। শেষে বিধুঘুরো বলল, গবা, হ্যাঁ বাবা, বাবা, সেই রতন গোসাইয়ের মৃত্যুর পর থেকে গ্রামটা বড্ড বিপদে আছে বাবা। তা তুই একটু দেখ। গবাকে কেউ তুই করে বলতে পারে না, তবে গবা যখন ছোট ছিল তখন ওর কাছে পাঠশালায় পড়তো, তাই সেই থেকে বিধুঘুরো গবাকে তুই করেই বলে। আর গবাও যে বিধুঘুরোকে সামান্য শ্রদ্ধা করে না তা নয়, তবে এই সমস্ত এতগুলো লোকের মাঝখানে তাকে তুই করে বলায় গবা সামান্য বিরক্ত হলো। কিন্তু যাই হোক, গুরুমশাই বলে কথা, তাই একটু রাক্ত স্বরে বলল, রতন গোসাই, আচ্ছা 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 আচ্ছা, মানে ওই কিপ্টে বুড়ো। আচ্ছা, ওর ওই পুকুর পাড়ের পাড়ে এসব ঘটে চলেছে। চলো তো তোমরা কয়েকজন আমার সাথে, চলো তো এই পুকুরের পাড়টা একবার দেখে আসি।
গ্রামের বেশ কয়েকজন শক্ত সামর্থ্য পুরুষ তাদের সাথে বিদুখুড়োও গেল সেই পুকুরের কাছে। মেয়েদের আসতে দেওয়া হলো না। পুকুরের কাছে গিয়ে গবা প্রথমে পুকুরের পূর্ব পার এবং দক্ষিণ পার ঘুরে দেখল। পুকুরের শান্ত জলে মাঝে মাঝে মাছ ঘুরে যাচ্ছে। পুকুরের দুটো পার ভালো করে দেখে নিয়ে হঠাৎ পশ্চিম পারে কি একটা নজর পড়ল এবং গবা বলে উঠল, রতন গোসাইয়ের বাড়ির ভেতরে ঢুকতে হবে। গ্রামের লোকেদের এই সমস্ত কিছুতেই আপত্তি ছিল না, তাই সবাই মিলে রতন গোসাইয়ের বাড়ির ভেতরের দিকে ঢুকলো। তারপর সেখান থেকে পুকুর পাড়ে এসে গবা বাতাসে কি যেন শুকতে লাগলো। তারপর আবার বেশ কিছুক্ষণ পুকুরটার চারপাশে ঘুরে বেড়ালো। কাদার মধ্যে উকি মেরে কে যেন দেখলো। ব্যাগ থেকে সামান্য একটু লেবু আর লঙ্কা বার করে মাটিতে নানা জায়গায় নানা স্থানে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো, কিন্তু এমন কিছুই হলো না। হঠাৎ মাটির একটা জায়গায় লেবু লঙ্কা রাখতেই গবার শরীরটা কেমন যেন কেঁপে উঠল। সে সবাইকে পেছনের দিকে সরে যেতে বলে। লেবু লঙ্কাটাকে সেখানে বেশ কিছুক্ষণ রেখে দিল, আর সবার চোখের সামনে আস্তে আস্তে লেবু লঙ্কাটা কেমন যেন কালো হয়ে এলো। দেখে মনে হচ্ছে যেন এইমাত্র কেউ দুটো পচা লেবু লঙ্কা তুলে এনেছে। গবা ঘুরে দাঁড়িয়ে গ্রামের লোকেদের উদ্দেশ্যে বলল, এই পুকুর পাড়ে প্রেতের আনাগোনা রয়েছে, কিন্তু এখন কিছুই করা সম্ভব নয়। একটু অন্ধকার না নামলে তাদের ডাকা যাবে না। তোমরা গ্রামের কারোর বাড়িতে আমার থাকার ব্যবস্থা করো। আজ বিকালেই আমি এই ব্যাপারটার একটা নিষ্পত্তি করব। তারপর বিকেলের দিকে আগের মতোই বেশ কিছু লোকজন নিয়ে সবাই চলল পুকুর পাড়ে। এবার কিন্তু মেয়েদের আর বারণ করা হচ্ছে না, কারণ সবাই বুঝতে পেরেছিল গবাতান্ত্রিক এবার পুকুর পাড় থেকে সেই প্রেত তাড়িয়েই ছাড়বে। পুকুর পাড়ে কাদার মধ্যে একটা বিশেষ জায়গায় গবা অদ্ভুত ধরনের গুঁড়ো দিয়ে গণ্ডি কাটল। সে বেশ কিছুক্ষণ ধরে সে কাদার মধ্যে ঘুরে বেড়াতে লাগলো, আর 3টে জায়গায় 3টে গণ্ডি কাটল। তারপর পুকুর পাড়ে যেখানে শেষ হয়েছে তার থেকে সামান্য উঁচুতে মাটির রাস্তার ওপর বসে চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলো। তার সামনে একটা অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে। গ্রামের মানুষ কিন্তু অতটা সাহস পেল না, তাই তারা একটু দূরে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখতে লাগলো। ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করেছে। একটা অদ্ভুত পরিবেশ চারপাশটা ঘিরে তৈরি হতে শুরু করেছে। গবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে চলেছে, আর মাঝে মাঝে অদ্ভুত একটা তরল পদার্থ আর গুঁড়ো তুলে নিয়ে সেই 3টে গোল চিহ্নের মধ্যে ছুঁড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও কিন্তু কিছুই হলো না। গ্রামের মানুষ অধৈর্য হয়ে পড়তে শুরু করেছে। কেউ কেউ বাড়ির দিকে ফিরে যাবে কিনা ভাবছে। এমন সময় হঠাৎ করে অন্ধকারের মধ্যে থেকে একটা হাসির শব্দ শোনা গেল। হাসির শব্দটা শুনেই গ্রামের লোকজনের গায়ে জড়াজড়ি করে দাঁড়ালো। বিদুখুড়ো গবাতান্ত্রিকের পেছনে খানিকটা দূরে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটাই দেখছিলেন। তার মনে হচ্ছিল কিছু একটা ঘটবে। এখন চারিদিকটা বেশ ভালো অন্ধকার নেমে এসেছে। গ্রামের কাউকে আলো নিয়ে আসতে বারণ করা হয়েছিল। গোটা প্রক্রিয়াটা সামান্য অন্ধকার হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই অন্ধকারের মধ্যে সেই 3টে চিহ্নিত করে দেওয়া গোল জায়গার মধ্যে 3টে ছায়া মূর্তিকে দেখা গেল। তাদের দেখেই গবা চিৎকার করে উঠে বলল, কে তোরা, আর এখানে কেন এসেছিস? কি চাস তোরা? ছায়া মূর্তিদের কাছ থেকে কোনো উত্তর এলো না। তার বদলে হাসির শব্দ ভেসে আসতে লাগলো। এবার গবার হাতে সেই গুঁড়ো তুলে নিয়ে সেই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে মারতেই একটা চিৎকার শোনা গেল। 3টি ছায়ামূর্তির বদলে এবার কিন্তু 4টি ছায়ামূর্তি দেখা গেল, আর সেই 4টি ছায়ামূর্তি কেমন যেন অদ্ভুতভাবে চেয়ে চিৎকার করতে লাগলো। গবাতান্ত্রিক আরও একবার বলে উঠল, কে তোরা, কি চাস এখানে? এই পুকুরের পাড়ে আমার মৃত্যু ঘটেছে। এই পুকুরের পাড়ে মাছ ধরতে এসে সাপের কামড়ে আমি মরেছি।
আমি অনেক তৃপ্তি নিয়ে মরেছি, তাই আমি এখানে থাকবো। আমার বউকে আমি মেরেছি, আরও দুজনকে আমি মেরেছি, আর সবাইকে মারবো, কাউকে বাঁচতে নেব না এই গ্রামে। তুই সাপের কামড়ে মরেছিস বলে গ্রামের কাউকে বাঁচতে দিবি না, এ কেমন কথা? গ্রামের সবাই তোর কি ক্ষতি করলো? ক্ষতি করেছে? আমি সাপের কামড়ে মরলে আমায় বাঁচানো যেত। আমায় যখন চিতায় তোলা হয় তখন আমার সামান্য প্রাণ ছিল, সাপটা খুব একটা বিষধর ছিল না। আমি সাপের কামড়ে অজ্ঞান হয়ে গেছিলাম মাত্র। তারপর সেখান থেকে বাড়িতে ফিরে যাই, কিন্তু ওরা আমায় পুড়িয়ে মারলো যাতে আমার সম্পত্তি ভোগ করতে পারে। আমার বউকেও আমি মেরেছি। তোর যা হয়েছে হয়েছে, তা তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এখন এই গ্রাম থেকে তুই চলে যা, গ্রামবাসীদের তুই মুক্তি দে। আমি যাব না, আমি গ্রামের সবাইকে মারবো, তারপর আমি গ্রাম থেকে যাব। তবে রে, যাবি না? তুই যাবি না, তোর ঘাড় যাবে। বলেই গবা ওঝা উঠে দাঁড়িয়ে একটা পাত্রে অদ্ভুত কিছু তরল আর কিছু গুঁড়ো নিয়ে সেই মূর্তির দিকে ছুঁড়ে মারতে একটা চিৎকার শোনা গেল, যেন তার গোটা শরীর জ্বলে যাচ্ছে। এমন একটা চিৎকার সে করতে লাগলো। চিৎকার করতে করতে বলল, চলে যাচ্ছি, ছেড়ে দে, আর মারিস না, আর মারিস না। ঠিক আছে, চলে যা। আর যাওয়ার আগে ওই সামনের কাঁঠাল গাছের একটা বড় ডাল ভেঙে দিয়ে যাবি, আর তোর সাথে বাকি ল্যাচগুলোকেও নিয়ে যাবি। এখানে যেন আর কেউ না থাকে। ওরা তোর জন্যই মরেছে, ওই জন্য তোর কাছাকাছি থাকে, মনে থাকে যেন। গ্রামের মানুষ এই সমস্ত ঘটনায় ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। একটু পরেই সে ছায়া মূর্তিগুলো উধাও হয়ে গেল, আর তার বদলে দেখা গেল কাঁঠাল গাছের একটা ডাল ভেঙে পড়ে থাকতে। গবাতান্ত্রিক বিধুকুড়োর কাছে এসে বলল, ওই প্রেত মিথ্যে কথা বলছে না গুরুমশাই। ওই নদীর ধারেই সাপের কামড় খেয়েছিল, কিন্তু তারপর বাড়ি অবধি ফিরে গিয়েছিল সেটা বুঝতে না পেরে। তারপর বাড়িতে এসে মারা যায়। তবে যখন থেকে পোড়ানো হয় তখন তার মধ্যে অল্প জীবন বেঁচে ছিল। তারপর তার বউ তার সম্পত্তির জন্য গ্রামের লোককে দিয়ে খুন করিয়েছে কিনা সেটা আমি জানি না, সেটা মনের ভুল হতে পারে। তবে তার সাথে যা হয়েছে তা অনেক কষ্টের। শান্তি সস্তানের ব্যবস্থা করুন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। গ্রামের মানুষ সবাই মিলে জগাইয়ের বউ এবং গোপালের আত্মার শান্তির ব্যবস্থা করল। তারপর আর রতন ঘোষের পুকুরে আর কোনো উপদ্রব দেখা যায়নি বেশ কিছুদিন। এরপরে রতন গোসাইয়ের ছেলে একদিন অনেক রাত্রে নিজের যাত্রাপালার আসর ভেঙে ঘর থেকে বেরিয়ে উঠোনের কাছে এসে দাঁড়াতে হঠাৎ তার মনে হলো উঠোনের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। গ্রামের প্রেতের গোটা ব্যাপারটা রতনের ছেলে জানতো, কিন্তু এটাও জানতো যে সেই প্রেতরা চলে গেছে। তাই সে একটু কৌতূহলী হয়ে চিৎকার করে জানতে চাইল কে ওখানে, কিন্তু প্রথমে কেউ এলো না। তারপর অন্ধকারের মধ্যে রতন গোসাইয়ের ছেলে দেখতে পেল অন্ধকারে অল্প আলোতে তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা। তবে রতন গোসাইয়ের মুখটা কেমন যেন ভয়ঙ্কর। তার দুটো লাল চোখ জ্বলছে, মুখের মধ্যে এলোমেলো কতগুলো দাগ, আর তার গা থেকে ভেসে আসছে একটা মাছ পচার গন্ধ। সামনে যে এলো সে রতন গোসাই। রতন গোসাই নিজের প্রেত রূপে ছেলের সামনে দেখা দিল। তার মাথা উল্টো দিকে ঘুরে গেছে, বিশাল উঁচু শরীর আর পা নেই সেই শরীরে। শূন্যে ভাসছিল সে দেহ। রতন গোসাইয়ের ছেলে এই অবস্থা দেখে ভয় জ্ঞান হারালো, আর সেই জ্ঞান আর ফিরলই না, কারণ তার ঘাড়টা কেউ মোটকে দিয়ে ঘরের উঠোনের সামনে ফেলে দিয়ে গেছিল। কিন্তু এরপর থেকে গ্রামে আর কোনো প্রেতের উপদ্রব হয়নি। রতন গোসাইয়ের ছেলের মৃত্যুর ব্যাপারটা আসল রহস্য কেউই ধরতে পারল না।
এরপরে আর কোনো দিন সন্ধ্যা নামার পর গ্রামের কেউ রতন গোসাইয়ের পুকুরের পাড়ের দিকে যায় না। মাঝে মধ্যে তীক্ষ্ণ চিৎকার শুনতে পায় গ্রামের লোক, যেন প্রাণ রক্ষার তাগিদে কারা প্রাণান্তকর চিৎকার জুড়ে দেয়। আজকের গল্প এখানেই শেষ হলো। আশা করি শ্রোতাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমরা আবারও সামনের সপ্তাহে এমনই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে অতি অবশ্যই ফিরে আসবো।